এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে ওটা তাদের ফেভারে যাবে। সেনাপ্রধানের সহায়তায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেনাপ্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। এর ফলে সেনাপ্রধানের সবুজ সংকেত পেলেই আবারও দেশে ফিরতে যাচ্ছেন। প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা, শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা, এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে। 111 কিন্তু এভাবে হয়েছিল, তো এখনো কিন্তু সেম সিচুয়েশন। তার ওদিকে মারামারি, হানাহানি, পরিস্থিতি কিন্তু ভালো না। পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই অস্থির। যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে। কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে, ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। খুব পাকাল মাছ তো, ওকে ধরা খুব মুশকিল। ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয়, শেখ হাসিনার কাছে যাচ্ছে। শেখ হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে। মানে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে। চীন থেকে ওয়াকার সাহেবকে স্পষ্ট বলা হয়েছে দ্রুত নির্বাচন করতে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে রেখে দিতে। তার মধ্যে আমেরিকার চাপও আছে, ইউনূস এটা করে উঠতে পারছেন না। তাই কালক্ষেপ না করে তাকে এখনই সরিয়ে দেওয়ার চেষ্টায় নেমেছে চীন, ভারত এবং অবশ্যই সেনাপ্রধানকে দিয়ে সেই কাজটা করতে। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না। এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। ইভেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাই প্রস্তুত থাকুন, আঘাত এলে জবাব দিতে হবে, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না। ডক্টর ইউনূস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে ধরেন হযবরল অবস্থার মাঝখান দিয়ে চলতে হচ্ছে। একদিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে, তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর অথবা আওয়ামী লীগের দোষর অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ হিসেবে তাদেরকে ট্যাগিং এর চেষ্টা চলছে। অপরদিকে যখনই আইন শৃঙ্খলা বাহিনী আবার কোনো জায়গায় অনুপস্থিত থাকে, তখন তাদেরকে আব্বাড়াইকা খোঁজ করা হয়, যেমনটা আমরা ছবিতে দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী করবে কি? আবার এই মুহূর্তে গেল পরশুদিন থেকে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি আছেন ভিপি নূর, নিজের কর্মদোষেই অনেকটা কিন্তু মার খেয়েছেন। এই কথাটা বলার সাহসটা অনেকেরই হচ্ছে না, কিন্তু তিনি নিজের দোষেই খাইছেন কিন্তু মাইটটা। যাই হোক, এটার ইনভেস্টিগেশন চলছে, তদন্ত কমিটি চলছে, নিশ্চয়ই এটা রিপোর্ট আসবে। এই অবস্থার মাঝখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বরাবরের মতন এনসিপি, জামাত এবং আর যারা খুচরা দলগুলো আছেন তারা একত্রিত হয়েছেন। এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। দলটির যিনি কি বলা হয় যে মহাসচিব আছেন এই মুহূর্তে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি এক বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না, সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। ইভেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাই প্রস্তুত থাকুন, আঘাত এলে জবাব দিতে হবে, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে, জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, দেশ, জনগণ এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। আমরা অনেকেই ভাবে জাতীয় পার্টির সাপোর্টার কারা, অনেকে যারা ভাবেন, একটা রিক্সাওয়ালার ডায়লগ দেখছেন যে ঢাকা শহর দেখা চোখের সামনে অফিস ভাঙছে কথা বলি নাই, রংপুর হলে গাইগা ফেলতাম। এই যে দেখেন রিক্সাওয়ালার যে অবস্থা, তো জাতীয় পার্টিতে কিন্তু এরকম একটা বিশাল সাপোর্টিং শ্রেণী তাদের আছে। তো এর মাঝখানে জামাত, এনসিপি বা আরো যারা দুই একটা খুচরা দল আছেন এবং কি গণ অধিকার পরিষদও, তারা সবাই যেটা চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। বা গতকালকে সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো আছে সেখানে যেভাবে নগ্ন হামলা চলেছে এবং কি ভাঙচুর চলেছে, আগুন দেওয়া চলেছে, এই জিনিসগুলো কিন্তু পজিটিভ না। আপনি মানেন আর না মানেন ভাই, এরকম হইলে আগামী দিনে বাংলাদেশে আজকে ক্ষমতা তো সারা জীবন আবার এই সরকারের হাতেও থাকবে না, পরবর্তী সরকার থাকবে না, পজিশন পরিবর্তন হবে। তখন আবার দেখা যাবে কি সারা বাংলাদেশে এবার তো পার্টি অফিসগুলো বন্ধ ছিল, এরপর আবার অফিসগুলো এরকম আগুন দিয়ে জ্বালাই দিবে। আমরা কথা বলতে পারবো, আমাদেরকে যে আপনি এখন যেমন গালি দিচ্ছেন, তখন আমরা গালি খাবো, আগেও খাইছি, এখনো খাই। কারণ কি, আমরা মধ্যপন্থী অবস্থানে আছি, যেখানে বাংলাদেশকে স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি। কিন্তু আসলে কি আমাদের এই স্বপ্ন কাজে দিচ্ছে?
এখন জাতীয় পার্টি যে জাগ দিছে বা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যান্যরা যেভাবে জাতীয় পার্টিকে একদম 72 ঘন্টা 36 ঘন্টার মধ্যে এই করে ফেলবে, তো এখানে তো একটা সংঘর্ষ ঘটবে। আর পলিটিক্স হচ্ছে কি, এক সময়ের মিত্র জামাত এবং বিএনপি, তারা কি আসলে মিত্র না, এটা সময়ের প্রয়োজনে বন্ধুত্ব হয়েছে, ক্ষমতার প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে। সো এখন জাতীয় পার্টির সাথে তলে তলে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হবে, জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ভর করবে, কিন্তু আপনি তো প্রমাণ করতে হবে। আর কোন আইনে আপনি জাতীয় পার্টিকে এখন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাস আইনে নিষিদ্ধ করবেন, সেটাও কিন্তু রাষ্ট্রকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তো এই সার্বিক দিক মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু আসলেই ভালো না। কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, প্রতিটা মানুষ টেনশনে আছে। নির্বাচন কি হবে নাকি হবে না, ডক্টর ইউনূস তিনি আসলে এখন কোন পক্ষ অবলম্বন করছেন, নাকি তিনিও ছেড়ে দেমা কাইন্দাবাচি এই অবস্থায় আছেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। মব বা সহিংসতা যে কোনো আইন বিরোধী কর্মকাণ্ড আপনি হাতে তুলে নিতে পারেন না। রাষ্ট্রের মধ্যে আইন আছে, নিউট্রাল সরকার আছে, আইনের মাধ্যমে আপনি যা করেন। গতকাল সকাল 11টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে যান, একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা। এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে। কারণ একই সঙ্গে সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনূসের বাসায়, এবং কোনো মতেই এটা কাকতালীয় হতে পারে না। হয়তোবা সেনাপ্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে, যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনূসের কাছে ইনফর্ম করার জন্য। এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন, আপনাদের খেয়াল আছে যে 111 কিন্তু এভাবে হয়েছিল। 111 এর সময় আপনারা দেখেছেন যে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতের লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে, আইন শৃঙ্খলা খারাপ, বাসে আগুন, রাস্তাঘাটে বিশৃঙ্খলা। তখন তৎকালীন সেনাপ্রধান মইনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আমাকে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিতে পারবেন না। এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার আসে এবং 111 হয়। তো এখনো কিন্তু সেম সিচুয়েশন, চারদিকে মারামারি, হানাহানি, বিভিন্ন মার খেলো, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় গন্ডগোল, চট্টগ্রামে গন্ডগোল, সব জায়গায় এরকম গন্ডগোল। তো এখন যদি একটা দুর্বল সরকার, ইউনূস সরকার দুর্বল সরকার আসছে, কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে, কোনো কিছু ঠিক চলতেছে না। তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ, আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন, আপনাকে আমরা চাই না, সরকারকে চাপ দেয়, সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে, তাই না? তো এই কারণেই শুধু আমারই না, অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে। আপনারা জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায় দিবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কারা কারা হবে, কিভাবে হবে, মেয়াদ কতকাল, এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি। তো হয়তোবা জেনারেল ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনূস সরকার নির্বাচনের সময় না থাকে, যাতে অন্য একজনের অধীনে 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনূস সেই সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয়। এরকম একটা কথা তিনি বলতে পারেন। এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া, কিন্তু তিনি দেখা করেছেন যেভাবে তিনি করেছেন, কারণ সরকারের তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে, যেই কথা সেই কাজ। এই খবর টের পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি, তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনূসের অফিসে। এখন ইউনূস সাইন দিলেই কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন। কিন্তু সেই সুপারিশপত্র টানা 1 মাস ধরে ডক্টর ইউনূসের অফিসে পড়ে রইল, তিনি সাইন করলেন না। তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক। তো জেনারেল ওয়াকার পারলেন না কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দিতে, এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সইয়ের জন্য। কারণ সেনাপ্রধানকে পদ থেকে সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন হয়, এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন, তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বলল যে না, আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না। তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে। না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি, আমাকে সরকার চায় না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্যোগ সফল হয়নি, সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন। এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। ভেতরে এখন ছটফটানি চলছে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের মানুষের মধ্যে না, সমাজের মধ্যে একটা অস্থিরতা চলছে। এদিকে আওয়ামী লীগের যুবদল, যুবলীগ, তারা একটা 400-500 লোকের একটা মিছিল বার করে দিয়েছে। সেটা আবার দেশ টিভি আবার করেছে, আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি। ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ধানমন্ডি থানার ওসি বলেন মিছিলটি খুব দ্রুত চলে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা
রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের শতিনেক নেতাকর্মী রাজধানী ধানমন্ডিতে মিছিল করেছে, মানে কাগজ যেটা লিখছে। রোববার বেলা 3:15টার দিকে ধানমন্ডি 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় ওই মিছিল থেকে। এখন এই যে মিছিল হয়েছে, সেই মিছিলে দেখলাম যে আলাদা রকমের উৎসাহ বলতে কিরাম, ধরুন রাজপথের দিকে যারা যাচ্ছে তারাও মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার বাচ্চা কতগুলো আছে তারা আবার জয় বাংলা বলে চেঁচাচ্ছে। আমি খুব ভালো করে মিছিল 2-3 বার করে দেখলাম পুরো ভিডিওটা, জয় বাংলা বলে চেঁচাচ্ছে। বাইকে করে যিনি পাস করছেন তিনি যাওয়ার সময় জয় বাংলা বলে দিয়ে চলে গেলেন। দোকান বন্ধ করে দোকানের শাটার ফেলে দিয়ে দুজন দেখলাম যে ওই মিছিলের মধ্যে ঢুকে গেলেন। তার মানে আস্তে আস্তে সাধারণ মানুষ, এই যে মিছিল বেরোচ্ছে না, সাধারণ মানুষ তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এই যে মিছিল যেটা আছে সেই মিছিলটা দেখবেন ধীরে ধীরে দীর্ঘায়িত হবে। আজকে হয়তো 300-400 লোক আপনার চোখে পড়ছে, কিন্তু এই 300-400 লোক কিন্তু ইঙ্গিতবাহী। এই বাংলাদেশে যে ঘটনা ইন্টারনাল ব্যাপারগুলো চলছে এবং বৈদেশিক ব্যাপার যেগুলো চলছে সব কিন্তু ইন্টারকানেক্টেড। মানে ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয়, শেখ হাসিনার কাছে যাচ্ছে, শেখ হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে। আজকে যুবলীগ করলো, কালকে ছাত্রলীগ করবে, তারপরে কিশোর লীগ যদি কেউ থাকে তারপর নেতাকর্মীরা করবে। ধীরে ধীরে দেখবেন এই সাধারণ মানুষও আস্তে আস্তে এই মিছিলের সঙ্গে যোগ হয়ে মিছিলটিকে আরো লম্বা করে দেবে। এই মিছিল যেটা সংক্রমণের মতো, আমি অনেকদিন আগে বলেছিলাম যে এটা কিন্তু ওই সংক্রমণের মতো, আমাদের যে ভাইরাস আক্রমণ হয়েছিল না, সেই ভাইরাস আক্রমণের মতো ছোঁয়াছে। এক জায়গায় হয়েছে আমরা একটা করে দেখাই, ও বলছে ওখানে হয়েছে আমরা একটা করে দেখাই, এই করতে করতে দেখবেন মিছিল আস্তে আস্তে বেড়ে গিয়েছে। তো এখন দেখা যাক এই আপনার কি বলে সেনাপ্রধানের সঙ্গে মিটিংয়ে কি হয়। কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে, ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। খুব পাকাল মাছ তো, ওকে ধরা খুব মুশকিল। তো যাই হোক, কটা দিন অপেক্ষা করলেই বোঝা যাবে যে ডোজটা কাজে লেগেছে, মানে চায়নার ডোজটা কাজে লেগেছে নাকি তিনি তেনার মতোই চলবেন। আর এদিকে পিএস আবার দেখা করতে যাচ্ছে, সব কিছু মিলে আর কি মানে একটা অদ্ভুত জট পেকে রয়েছে। তো আপনারা মিছিলটা দেখুন। দেখলেন তো, সর্বসাকুল্যে হয়তো 300 থেকে 350 লোক আছে, আর কিছু লোক আশেপাশ থেকে জুড়ে গেল, মিছিল একেবারে দ্রুত বেরিয়ে চলে গেল। কিছু লোক ছুটতে ছুটতে ফটো নিচ্ছে, আর এরা সমস্ত বোধহয় ইউটিউবার বোধহয় হবে। এই যে মিছিল আমি বলছিলাম না, এই মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। আর আজকে কিন্তু ওই এলাকায় কোনো পুলিশকে দেখা গেল না, কোনো সেনাবাহিনীর কাউকে দেখা গেল না। পুলিশ কি বললো, আমরা যখন খবর পেয়েছি তখন মানে এর থেকে বেরিয়ে চলে গেছে, মিছিল বেরিয়ে চলে গেছে। পুলিশ কি হেঁটে হেঁটে আসছিল নাকি? পুলিশের কাছে গাড়ি ছিল না? পুলিশ তো গাড়ি করে দৌড়াবে। এখন যে অবস্থা, তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরোয়, আপনার যুক্তিতে কি বলে, পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে, হেলিকপ্টারে চলে যাবে। সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে। তার মানে কোথাও একটা কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারবো কদিন বাদে। একটু আমাদের ওয়েট করতে হবে, খুব সম্ভবত 7 থেকে 10 দিন। তার মধ্যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা না ফুটে চলে আসবে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। আমার এই মনে হওয়াটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।